শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অর্চনা মণ্ডল, প্রভাষক, বাংলা বিভাগ, সৈয়দ সোহরাওয়ার্দী কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ অগ্নিবীণার দ্বিতীয় কবিতা থেকে পাঠ করব বা তোমাদের এ সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের কাজী নজরুল ইসলামের অনার্স প্রথম বর্ষে দুটো কাব্যগ্রন্থ আছে। প্রথমটা হচ্ছে অগ্নিবীণা আর দ্বিতীয়টা হচ্ছে সাম্যবাদী। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের বিষয় বাংলা কাব্য, তারিখ 11-10-2020। তো অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তো অগ্নিবীণার দ্বিতীয় কবিতা সম্পর্কে, বিদ্রোহী সম্পর্কে জানার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জানব। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন 24শে মে 1899 খ্রিস্টাব্দে, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে, বর্ধমান জেলার আসানসোল মহকুমার সুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন 29শে আগস্ট 1976 খ্রিস্টাব্দে, বাংলা 12ই ভাদ্র 1303 বঙ্গাব্দে। তো নজরুল ইসলামের পিতার নাম ছিলেন কাজী ফকির আহমদ, মাতা ছিলেন জাহেদা খাতুন। তো হতদরিদ্র পরিবারে কবির জন্ম, বেড়ে ওঠা দারিদ্র্যের ভিতর দিয়ে। ছোটোবেলা থেকেই নজরুল অনেক দুঃখ কষ্ট নিয়ে বড় হচ্ছিলেন। তো হঠাৎ করে 8 বছর বয়সে কবির পিতা মারা যান। তো দারিদ্র সংসারের ভার এসে পড়ে কবির কাঁধে। তো ছোটোবেলা থেকেই কবি রেলওয়েতে চাকরি করেছিলেন, খানসামা পদে। রুটি দোকানে কাজ করতেন মাত্র 5 টাকা মাসিক বেতনে। তো এরপর আমাদের ময়মনসিংহের এক দারোগা, নাম রাফিজুল্লাহ সাহেব, উনি চাকরি করতেন কলকাতাতে দারোগা পদে। তো সেই রুটির দোকানে যে মাঝে মাঝে বসতেন, গল্প করতেন, নজরুলের সঙ্গে গল্প করতেন। গল্প করতে করতে নজরুলের সঙ্গে ওনার বেশ একটা সুসম্পর্ক গড়ে ওঠে। তো নজরুল ইসলামের খুব ভালো লাগতো রাফিজুল্লাহ সাহেবকে। তো হঠাৎ করে একদিন রাফিজুল্লাহ সাহেব নজরুল ইসলামকে বলছে যে তুমি আমার সঙ্গে চলো ময়মনসিংহে, আমি তোমাকে সেখানে স্কুলে ভর্তি করিয়ে দেব, লেখাপড়া করবে। তো নজরুল ইসলাম রাফিজুল্লাহ সাহেবের সঙ্গে চলে আসলেন। এসে দরিরামপুর হাই স্কুলে 1914 সালে 7ম শ্রেণীতে ভর্তি হলেন। তো সেখানে লেখাপড়া করতে করতে 1917 সালে প্রবেশিকা পরীক্ষার আগেই তিনি প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেন। 49 নম্বর পল্টনে কবি যোগদান করলেন। সেখানে 1920 সাল পর্যন্ত অবস্থান করেন, ফিরে আসেন। এসে 1921 সালে কবি সৈয়দা খাতুন, কবি প্রদত্ত নাম নার্গিস, ওনাকে বিয়ে করেন।
তো অনেক নজরুল গবেষক এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। তারা বলেছেন যে নজরুল ওনাকে বিয়ে করেননি, শুধু বাগদান করেছিলেন। তারপর 1924 সালে নজরুল ইসলাম বিয়ে করেন আশালতা সেনগুপ্তকে। তো আশালতার ভালোবেসে আশালতাকে নাম দিয়েছিলেন প্রমীলা। তো নজরুল ইসলামের 3টি পুত্র সন্তান জন্মলাভ করে। প্রথম সন্তানের নাম বুলবুল, দ্বিতীয় সন্তানের নাম কাজী সব্যসাচী, তৃতীয় সন্তান কাজী অনিরুদ্ধ। তো বুলবুলকে নজরুল প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। 1 মিনিট না দেখে কবি থাকতে পারতেন না। তো সেই সন্তান হঠাৎ করে 4 বছর বয়সে মারা গেলেন। তো মারা যাওয়ার পরে কবি তো এত দুঃখ, এত কষ্ট কবি সহ্য করতে পারছিলেন না। এখন সেই সন্তানের দাফন কাফনের জন্য, গোরস্থানে জায়গা কেনার জন্য, গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য 150 টাকার প্রয়োজন ছিল। তো তৎকালীন সময় 150 টাকা মানে অনেক টাকা। তো বিভিন্ন প্রকাশনায় লোক পাঠানো হলো, তো সেখান থেকে আশানুরূপ কোনো ফল পেল না। মাত্র ডিএম লাইব্রেরি থেকে মাত্র 35 টাকা জোগাড় হয়েছিল। এখন অনেক টাকার প্রয়োজন। কবি ছুটলেন টাকার সন্ধানে। এক প্রকাশকের কাছে যেয়ে তার এই সন্তান মারা গেছে তার কথা বললেন। সব কিছু খুলে বলার পরে সেই প্রকাশক নজরুলকে বললেন, হ্যাঁ আমি টাকা দিতে পারি যদি তুমি এই মুহূর্তে একটা কবিতা লিখে দিতে পারো। তো মানুষ কতটা অমানবিক হলে এরকম কথা বলতে পারে। তো নজরুল সেই সময়ই বুকের ব্যথা, বুকের কান্না বুকে চাপা রেখে কবিতায় প্রকাশ করলেন, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। তো কতটা অসহায় নজরুল, কতটা ব্যথা নিয়ে তিনি এই কবিতা লিখেছিলেন, তো একমাত্র নজরুলই জানতে পারবেন। বা এই বিষয়ে নজরুল ছোটোবেলা থেকেই অনেক দুঃখ কষ্ট সহ্য করে যৌবনেও তাকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে। তো নজরুল ইসলাম 1923 সালে তার আনন্দময়ীর আগমনে কবিতা ধূমকেতু পত্রিকায় প্রকাশের ফলে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। ব্রিটিশ সরকার তাকে গ্রেপ্তার করলেন এবং 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন। তো তৎকালীন সময়ে ব্রিটিশ সরকার যেটা বলতো সেটাই বাস্তব সত্য বলে প্রমাণিত হতো, কিন্তু নজরুল এটা কখনোই মেনে নিতে পারেননি। যেটা অন্যায় সেটা অন্যায় তিনি বলেছেন, যেটা মিথ্যা সেটা মিথ্যা বলেছেন। নজরুল নিজেই বলেছেন, আমি যদি মরেও যাই তবে মিথ্যাকে আমি মিথ্যা বলবই। তো জেলে থাকাকালীন কাজী নজরুল ইসলাম অনেক লেখালেখি করেছেন এবং তখন হুগলি জেলে ছিলেন তিনি। হুগলি জেলে থাকাকালীন জেলারদের অমানবিক নির্যাতন তার উপর চালিয়েছে এবং নজরুল সেগুলো মোটেও বরদাস্ত করেনি। বিদ্রোহীর মতো সে প্রতিবাদ করেছে এবং এই বিদ্রোহীর ভাব প্রকাশ করেছেন। নিজের আত্মাকে কষ্ট দিয়ে 39 দিন তিনি অনশন ধর্মঘট করেছিলেন। তো কাজী নজরুল ইসলামকে পরবর্তীতে আবার গ্রেপ্তার করা হয় 1930 সালে প্রলয় শিখা কাব্যগ্রন্থ রচনার জন্য। তো বাংলা সাহিত্যে এরকম মহামানব, মহাকবি, মানবতার কবি আর আসছে কিনা জানা নেই, যে মানবতার জন্য, মানুষের জয়গানের জন্য, দরিদ্র মানুষের, নিপীড়িত মানুষের জয়গানের জন্য নিজেই কারাবরণ করেছেন, নিজেই দুঃখ কষ্ট সহ্য করেছেন। তো নজরুল ইসলাম আমরা সবাই জানি 1942 সালে কঠিন একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। ব্যাধিটার নাম ছিল ফিক্স ডিজিজ। মাত্র 23 বছর কবির শিল্প সাধনার কাল ছিল। তো এরপর 1972 সালে বাংলাদেশ সরকার কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন, ঢাকায় নিয়ে আসেন। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডিলিট ডিগ্রি প্রদান করেন।
1976 সালে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। তো তৎকালীন সময়ে কাজী নজরুলের 5টা কাব্যগ্রন্থকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এতগুলো কাব্যগ্রন্থ আর কোনো কবি সাহিত্যিকের বাজেয়াপ্ত করা হয়নি। শুধুমাত্র নজরুল প্রতিবাদী ছিলেন, মানবতাবাদী কবি ছিলেন, সাম্যের পক্ষে কথা বলেছেন, অসাম্যের বিরুদ্ধে কথা বলেছেন, এই কারণে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। আজকে নজরুল সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে তিনি পদার্পণ করেছেন, কবিতা লিখেছেন, গান লিখেছেন 3000-এর মতো, নাটক লিখেছেন, ছোট গল্প লিখেছেন। সর্বক্ষেত্রেই কাজী নজরুল ইসলামের বিচরণ ছিল। তো আজকে আমরা নজরুল ইসলামের সেই বিদ্রোহী কবিতা সম্পর্কে জানব। নজরুল ইসলাম একদিন খুব গভীর রাত্রে কবির ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে কবি খাতা কলম নিয়ে বসলেন, লিখতে লিখতে ভোর হয়ে গেছে এবং এই যে লেখাটা লিখেছিলেন সেটাই হচ্ছে বিদ্রোহী কবিতা। তো কবি জন্মগ্রহণ যখন করেছিলেন তখন ভারতীয় উপমহাদেশ ছিল পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। কবি সাহিত্য অঙ্গনে আবির্ভূত হয়েছিলেন ধূমকেতুর মতো। কবি যখন বিদ্রোহী কবিতা লিখেছিলেন এবং যখন প্রকাশিত হয়েছিল তখন ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিলেন আর আমাদের রাজ সিংহাসন টিকিয়ে রাখা যাবে না, বিদ্রোহীর প্রবল ঝঞ্ঝায় সেটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। তো নজরুল ইসলাম বিদ্রোহী প্রকাশ করেছেন সমগ্র অসাম্যের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, অন্ধ ধর্ম কুসংস্কারের বিরুদ্ধে, ধনতন্ত্র সমাজের বিরুদ্ধে, সমগ্র অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদী সোচ্চার কণ্ঠে সোচ্চারিত হয়েছেন। তো নজরুল নিজেই বলেছেন, আমি ঈশ্বরের হাতের বীণা, আমি কবি, আমি সব সত্যদ্রষ্টা ঋষির মতো, আমি যেটা অন্যায় সেটাকে আমি অন্যায় বলবই। তো যতই বড়ই আমার বিপদ হোক না কেন, মৃত্যু হলেও আমি সে পথ থেকে কখনোই ফিরব না। তো আজকে আমরা বিদ্রোহী কবিতা কিছু অংশ পাঠ করবো। এত বড় কবিতা সব বিস্তারিতভাবে হয়তো আলোচনা করা যাবে না। তো অগ্নিবীণা সম্পর্কে একটু বলবো। অগ্নি মানে তো আমরা সবাই জানি আগুন, আর বীণা মানে হচ্ছে বাদ্যযন্ত্র। তা আগুনের ভিতর বসে যে বাদ্যযন্ত্র বাজানো হয় সেটাই হচ্ছে অগ্নিবীণা। তো অগ্নিবীণাতে মোট 12টি কবিতা রয়েছে। তার ভিতরে প্রথম কবিতা হচ্ছে প্রলয়োল্লাস, দ্বিতীয় কবিতা অগ্নিবীণা, এরপর আসছে আগমনী, রক্তাম্বরধরণী মা, আনন্দময়ীর আগমনে প্রভৃতি কবিতা। তো কবিতা সম্পর্কে আমরা একটু আজকে আলোচনা করেছি এবং করছি। বিদ্রোহী কবিতা থেকে কিছুটা অংশ পাঠ করছি। বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর। মম ললাটি রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা, দীপ্ত জয়শ্রীর। বল বীর, আমি চির উন্নত শির। কবি নিজেকেই বিদ্রোহী হিসেবে প্রকাশ করেছেন। বলছে, আমি ওই শিখর হিমাদ্রির মতো আমার মাথা উঁচু, আমাকে কোনো কিছুতেই নত করা যাবে না। আমি ভুলক দুলক গোলক ভেদিয়া, ত্রিলোক ভেদ করে আমি ত্রিলোককে ছাপিয়ে আমি উঠে এসেছি। খোদার আসন আরস ছেদিয়া, খোদার আসনকেও সে ছেদ করে চলে গেছে। উঠিয়ে এসেছিল বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর। মম ললাটি রুদ্র, রুদ্র মানে হচ্ছে শিব, রাজরাজ টিকা ভগবান। যখন রুদ্রের ললাটে যখন সেই তৃতীয় নয়ন উন্মিলিত হয় তখন পৃথিবীতে ধ্বংস নেমে আসে। তেমনি কবি নিজেকে রুদ্রের সঙ্গে তুলনা করেছেন। আমি চির দুর্দাম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভীমে রণিবে না। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। মহাবিদ্রোহী রণক্লান্ত কবি বলছে, আমি সেদিন শান্ত হব যেদিন উৎপীড়িত অত্যাচারিত মানুষের কান্নার শব্দ যখন আকাশে আর শোনা যাবে না, বাতাসে শোনা যাবে না, সেই দিন কবি শান্ত হবে। যেদিন অত্যাচার পৃথিবী থেকে চলে যাবে, অত্যাচারিত যারা ব্রিটিশ শাসক গোষ্ঠী ধ্বংস হবে,
সেদিন কবি শান্ত হবে, আমি ভৃগু, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেই তব পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোক তাহাফানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। সেই ভৃগুর সঙ্গে তুলনা করেছে নিজেকে, ভৃগুর সঙ্গে তুলনা করেছে নিজেকে, বলছে সেই যখন ভৃগু স্বর্গলোকে গেছিলেন, যে দেখলেন বিষ্ণু অচৈতন্যভাবে ঘুমিয়ে আছেন, তখন এমন জোরে পদাঘাত করেছিলেন ভৃগু বিষ্ণুর বক্ষে। বিষ্ণু জেগে উঠে দেখলেন যে কে আমার বক্ষে এত জোরে পদাঘাত করেছে, এই ভেবে কষ্ট পেয়ে সে কি তার পা কি কষ্ট পেয়েছে, এই জন্য পাটা জড়িয়ে ধরেছিলেন ভৃগুর পা। ঠিক তেমনি এখানে কাজী নজরুল ইসলাম ভৃগুর সঙ্গে নিজেকে তুলনা করেছেন। তো আজকে এই যে সাম্যবাদী এখানে বিদ্রোহী কবিতা, কবি বিদ্রোহী কবিতার ভিতর দিয়ে প্রকাশ করেছেন নিজেকে বিদ্রোহী রূপে। তো পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তোমাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তো আজকের মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।